আমি ডাক্তারের রূপ নিয়ে আপাকে জিজ্ঞেস করলাম, তোমার কোথায় ব্যথা? আপা বলল, আমার কোমরে মাথায় ব্যথা। আমি আপাকে বললাম, আপা তোমার সকল ব্যথা ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথায় রাজি থাকো। আপা বলল, কি কথা? আমি বললাম, তোমার হাঁটুতে বা কোমরে একটা ঔষধ দিয়ে মালিশ করলে ভালো হয়ে যাবে, আর সেই মালিশটা আমার কাছে আছে। আপা বলল, আমি তো ব্যথামুক্ত হতে চাই। আমি আপাকে বললাম, তাহলে তুমি সোজা হয়ে শুয়ে পড়ো। তারপর আমি মালিশের নামে আপাকে সারারাত ধরে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আপাকে চাকরির জন্য পাশের জেলায় গিয়েছিলাম। পাশের জেলা বলতে যে আহামারি দূর তা কিন্তু নয়, বাসে 1 ঘন্টার রাস্তা। সেখান থেকে ভ্যানে আর 10 মিনিট। গ্রামটা আমার পরিচিত, নামেদিও আগে কখনো যায়নি। তবে যাওয়ার আগে বাড়ি থেকে শুনে গিয়েছিলাম ওই গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি। চাচা বাবার মাস্তুতো ভাই, ঘনিষ্ঠ কিন্তু দীর্ঘদিন যোগাযোগ নেই। ওই চাচাকে আমি দেখেছি, কিন্তু কখনো তাদের বাড়িতে যাওয়া হয়নি। ফেরার পথেই বিপত্তিটা ঘটল। বিপত্তি না বলে সৌভাগ্য বললেই বোধহয় ভালো হতো। দুপুরের প্রচণ্ড রোদে ভ্যানে করে ফিরছিলাম। গ্রামের রাস্তা যদিও কাঁচা রাস্তা, ফাঁকা ফাঁকা বাড়ি পড়ছিল, কিন্তু বিধি বাম কিছু দূর আসার পর ভ্যানের চাকা পাংচার। চোখে সরিষার ফুল দেখলাম। যদিও রাস্তার বেশি দূরের নয়, কিন্তু হাঁটা তো আমার পক্ষে সম্ভব নয়। ভ্যানওয়ালা বিরস মুখে বলল, ভাইজান ভাড়া দেওয়া লাগবে না। ক্লান্ত ঘামে ভেজা মুখটা দেখে মায়া লাগল। ভাড়ার চেয়ে বেশি দিলাম, কিন্তু আমি এখন কি করি? গ্রামের প্রায় মাঝামাঝি কোনো দোকানও আশেপাশে চোখে পড়ছে না। ভ্যানওয়ালা এখনো দাঁড়িয়ে আছে। তাকে বললাম চলে যেতে। সে যেতে যেতে বলল, অপেক্ষা করতে। ভ্যান অবশ্যই পাওয়া যাবে। আমি অপেক্ষা করতে লাগলাম ভ্যানের জন্য, কিন্তু কপালে থাকলে ঠেকাই কে? বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্তিভরা মন নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি। টপটপ করে ঘাম ঝরছে গা দিয়ে। গ্রামের প্রায় শেষ মাথায় এসে গেছি। কোনো ভ্যানওয়ালার দেখা হয়নি এখনো পর্যন্ত। তেষ্টায় ছাতি প্রায় ফেটে যাচ্ছে। আরও খানিকটা আসলাম, আর মাত্র 3টা বাড়ি সামনে। চৈত্রের দুপুরের প্রচণ্ড রোদ, মাটি যেন গলছে। হাঁটতে পারছি না। যা থাকে কপালে পানি না খেলে টিকা যাবে না ভেবে একটু দাঁড়িয়ে বাড়ি 3টার দিকে তাকালাম। প্রথমটা পাঁচিল দিয়ে ঘেরা, পরেরটা কুডে ঘর মতো, তার পরেরটা রাস্তা থেকে বেশ একটু দূরে। নতুন একটা বাড়ি, বাঁশের চটা দিয়ে ঘেরা। বট বাড়িটায় যাওয়াই উচিত হবে মনে করে আস্তে করে গেট ঠেলে ঢুকলাম। সবাই আমাকে দেখে, বাড়ির বাচ্চাসহ সবাই চমকে উঠে। আমাকে দেখেও উঠল। উঠানে এক পৌরা মাছ কুটছে। সামনে রান্নাঘরের বারান্দায় 3 সুন্দরী মহিলা রান্না করছে। বাড়িতে ছোট ছোট বাচ্চা ভর্তি। গ্রামের পরিবেশের সাথে একটু শহরের ফ্যাশন। অত্যন্ত সুন্দরী মহিলাগুলো, যদিও বয়স হয়েছে কিন্তু এখনো লাবণ্যময়। খোকা, কাউকে খুঁজছো? প্রশ্নের সম্বিত ফিরে পেলাম, জি, একটু পানি খাব। একজন বউ, উঠে আসো। সামনে টিউবওয়েল থেকে পানি আনো। ইতিমধ্যে বাড়ির ছেলেরা বুঝতে পেরেছে বাড়িতে কেউ এসেছে। একটা চেয়ারও পেয়ে গেলাম। জীবনটা আবার পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে। মাছ কুটতে কুটতে মহিলা জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? কিছু বললাম না। কোনো আগ্রহ দেখলাম না। এবার উঠতে হয় ভেবে উঠে দাঁড়ালাম। ও কি খোকা, উঠস কেন? দুপুর বেলা বাড়িতে মেহমান আসলে না খেয়ে যেতে নেই। এটাই আসলে বাঙালিদের প্রধান ঐতিহ্য। বাড়িতে মেহমান আসলে তাকে সমাদর করা, আপ্যায়ন করা। না, তার দরকার নেই। বললাম বটে, কিন্তু কেন যেন ক্ষিধা নয়। মহিলার দেবীর মতো চেহারায় আমাকে অনেকটা মায়ে আটকা পড়ে গেলাম। বাড়ির ছেলেদেরকে তার মা বললেন আমাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে। বাধ্য হয়ে গেলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, 10 মিনিটের মধ্যেই ভাত চলে আসো। এতক্ষণ একা বসে বোর ফিল করছিলাম, কিন্তু যেই তাকে দেখলাম, ক্লান্তি আর বোর যেন এক নিমেষে উধাও হয়ে গেল। খুব সুন্দর দেখাচ্ছে তাকে। বোধহয় মুখে কিছু ক্রিম মেখে এসেছে। অপূর্ব সুন্দর দেখতে, শ্রদ্ধা করার মতো চেহারা। কিন্তু একটু গভীরভাবে দেখলে শ্রদ্ধার সাথে সাথে অন্য কিছু করতেও ইচ্ছা করবে। সুন্দরী বাঙালি মায়েদের মতো। আমি ভাত খাওয়া শুরু করলাম। তোমাদের ওখানে আমার এক দেওরের বাড়ি আছে। কথা শুনে আবার তাকালাম। নাম কি? আমার প্রশ্নের উত্তর দিতে দিতে তরকারি এগিয়ে দিচ্ছিলেন তিনি। নামটা শুনে চমকে উঠলাম। আমার বাবার নাম বললেন। আমি কিছুই বললাম না, কিছুই চুপচাপ শুনতে লাগলাম।
চিনি কিনা জিজ্ঞাসা করল। হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। পাঠকরা বিরক্ত হচ্ছেন বোধহয়। বিরক্ত করার জন্য দুঃখিত। হঠাৎ করে পাওয়া এই আত্মীয় বাড়ি আর আত্মীয়ের পরিচয় দেওয়ার কারণ শুধু একটাই, তার মেয়ের চেহারাটা অনেক সুন্দর। যাই হোক, কিছুক্ষণ পরে চাচাও বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষে বিশ্রাম, কিন্তু যেহেতু আমার সময় কম তাই চাচি আমাকে তার খাওয়া বন্ধ রেখে এগিয়ে দিতে আসলেন। ওই সামনের বড় বাড়িটা তোমার বড় আপাদের। ইতিমধ্যে জেনে গেছি আমার এই চাচির 4 ছেলে আর 2 মেয়ে। বড় মেয়েটার বাড়ি ওইটা। চল দেখা করে আসি। কোনো ছোটবেলায় তোমাকে দেখেছে। চাচির সাথে থাকতে কেমন যেন মায়া অনুভব করছিলাম। পৌঁছে গেলাম চাচির অল্প বয়সী ঘরে। অপরূপ সুন্দর এক মেয়ে। কোনো ছোটবেলায় তোকে দেখেছি। আসিস না কেন ভাই? আমরা তো পর আগে চাচা মাঝে মধ্যে আসতো, এখন তাও আসে না। রক্তের সম্পর্ক কি ভোলা যায়? একনাগাড়ে বলে চলেছে আপা। আমাকে পেয়ে যেন তার কথা ফুরাচ্ছে না। ও খোকন, দেখ কে এসেছে। বছর 20 এক ছেলে বেরিয়ে আসল ঘর থেকে। পরিচয় হল আপার ছেলে। ছোট নয়, 7 বছরের আরো একটা ছেলে আছে। তাকে দেখলাম না। শুনলাম স্কুলে গেছে। আরো অনেক কিছু শুনলাম। চাচি ইতিমধ্যে চলে গেছে, সেজন্য বোধহয় তাদের প্রতি আমার মায়া সবসময় বেশি। আর এমন মেয়ে দেখলেই জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, আমার একটা কিছু করতে হবে। আমি তো লোভ সামলাতে পারছি না। বাস্তব উদাহরণ আমার সামনে। আবার খেতে ভাত খেতে হলো। পেট ভরা, কিন্তু এমন সুন্দর কেউ রেঁধেছে ভাবতে বেশি করেই ভাত খেলাম। খাবারটা অনেক স্বাদ ছিল। যেমন উনি সুন্দর তেমন তার হাতের রান্না করা খাবার। অনেকে গল্প শুনলাম, ছোটবেলায় আমি কেমন ছিলাম, আপার কাছ থেকে যেতে চাইতাম না, ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে মনোমুগ্ধকর যে কথাটা শুনলাম সেটা হলো, আপার বয়স যখন 14 তখন তার বিয়ে হয়েছিল। পরের বছর ছেলে, তারপরেরটা অনেক আসার পর দুলাভাই বিদেশ গেছে। 2 বছর আগে একবার বাড়ি যদিও এসেছিল, কিন্তু 1 মাসের বেশি থাকতে পারেনি। বড় ছেলেটাও বিদেশ ছিল, কিন্তু কি কারণে যেন বাড়িতে চলে এসেছে 3 মাস পরে। আবার যাবে। সমস্যা হচ্ছে তাই নিয়ে আমার কোনো যোগাযোগ আছে কিনা দালালদের সাথে, ইত্যাদি ইত্যাদি। কথা যেন শেষ হয় না আপার। কিন্তু আমার মনে তখন বইছে অন্য ঝড়। এত সুন্দরী মহিলার স্বামী আজ 7 বছর বিদেশে। উনি একা একা কিভাবে সময় পার করে ভাবতে লাগলাম। আপা বলতে লাগলেন, তারপরে আবার ছেলে নিয়ে বিপদে আছে, সহজ টার্গেট। কিন্তু কিছুক্ষণ পরেই আমার ভুল ভাঙল। মেয়েদের চোখ জহুরির চোখ। আমি তার ছোট ভাই, যে আমাকে ছোটবেলায় অনেক সময় সাথে নিয়ে ঘুরেছে। ভালোবাসে, আদর স্নেহের অভাব তার কাছে আমার জন্য নেই। চাচার বাড়িতে না থাকতে চাইলেও বোনের বাড়ি থেকে খুব সহজে বের হতে পারলাম না। বোনের পেতে দেওয়া বিছানায় বিশ্রাম নিতে হলো। বোন আমার বাইরের কাজ গুছিয়ে এসে বসল আমার মাথার কাছে। আমার সাথে ছোটবেলার গল্প করতে লাগলো। আমার মামিও আমার পাশে এসে এভাবে গল্প করত। অনেক অনেক দিন দেখিনি তাকে। হঠাৎ যেন সেই মামির কথাও মনে পড়ে গেল। দীর্ঘদিনের অভিজ্ঞতায় জানি কিভাবে মেয়েদেরকে পটাতে হয়। সহজ তরিকা তাদের চেহারা আর সৌন্দর্যের প্রশংসা করা। সেটাই করছিলাম। বোন হঠাৎ বাইরে গেল। ছেলের গলার আওয়াজ পেয়ে। ভাগ্নে আমার খুব ভালো, সে বাইরে যাবে। 2 ভাই বোন একা হয়ে গেলাম। দেখ ভাই, আমাকে প্রশংসা করতে হবে না। তোর দুলাভাই আজ 7 বছর বিদেশ। অনেকে আমাকে চেষ্টা করেছে, কিন্তু সুযোগ কেউ পায়নি। তুই ভাই হয়ে বোনের দিকে। আপা, আমি কিন্তু খারাপভাবে বলিনি। আপনি আসলেই সুন্দর। না রে ভাই, এখন আর সুন্দর কই, আগে তো দেখিসনি। দেখলেও তোর মনে নেই। এখন গায়ের রং পুড়ে গেছে, বুড়ো হয়ে গেছি। বুঝলাম, অনেকে চেষ্টা করলেও আমি ব্যর্থ হচ্ছি না। অসৎ কেবল কাজ শুরু করেছে। তবে সময় দিতে হবে, ধীরে ধীরে আগাতে হবে। তড়িঘড়ি করলে সব হারাতে হবে। অনেকক্ষণ থাকলাম, বিভিন্ন কথা বললাম, শুনলাম। আসার সময় অন্যায় আবদারটা করেই বসলাম। এগিয়ে দিতে এসে তার ছেলের ব্যবস্থাটা করার কথা আর বলল না। চিন্তায় পড়ে গেলাম, আমাকে কি খারাপ ভাবল। কাজের চাপে 2 দিন মনে ছিল না তার কথা। আসার সময় মোবাইল নাম্বার নিয়ে এসেছিলাম। হঠাৎ সন্ধ্যায় রিং বেজে উঠল। ভাই কেমন আছো?
বোনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? যথারীতি বোন বাড়িতে একা। কিন্তু যে অভাব নেই বুঝলাম তার কথাবার্তায়। আমাকে বসতে দিল কিন্তু বারান্দায়। এমন জায়গায় কিছু করা যাবে না। কৌশল খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ কথা হলো বড় ছেলে নিয়ে। তারপরে আসল কৌশল প্রয়োগ করতে গেলাম। অধিকাংশ মেয়েদের কিছু কমন রোগ থাকে। মাজায় ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি ইত্যাদি। ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আমি বারান্দায় চেয়ারে বসা, আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। আপনার প্রেশার কেমন আপা? শরীরও তো খারাপ মনে হচ্ছে। আর বলো না ভাই, প্রেশার ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে মাথা ঘোরে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মাজায় ব্যথা হয়। আমি এখন চিন্তা করতে শুরু করলাম, কোথায় ব্যথা দেখান তো, এই ব্যথা কোনো সমস্যা নাকি এখন এক ধরনের মালিশ পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। না থাক, দেখতে হবে না, ডাক্তার দেখাচ্ছি। আরে আপা, আপনি আমার কাছে লজ্জা করছেন। আপা, রোগ কিন্তু পুষে রাখতে নেই। এমনি আপনার অল্প বয়সে বাচ্চা হয়েছে। এ সমস্ত উপসর্গে পরে কিন্তু বড় রোগ হয়ে যেতে পারে। আরও দুলাভাই বাড়িতে নেই, এখন যদি আপনার একটা বড় রোগ হয়ে যায় তাহলে আপনার কি হবে ভেবে দেখেছেন আপা? ঘরে চলেন দেখি কোথায় সমস্যা। পুরন অভিজ্ঞতায় জানি এ সময় তাড়াহুড়া করতে যেমন নেই, তেমনি আয়ত্তের বাইরে যেতে ও দেওয়া যাবে না, তাহলে সব শেষ হয়ে যাবে। আপার আগে আমি ঘরে প্রবেশ করলাম, জানালা এখন অবধি বন্ধ। বিছানার উপর মশারি ঝুলছে। নিজে আগে যেয়ে বসলাম। আপাও আসল, কিন্তু দূরে টেবিলের কাছে দাঁড়াল। আপনার কোথায় ব্যথা হয় আসলে? আপা বললেন কোমরে, আর বেশি মাথায় ব্যথা হয়। আমার মাথায় বেশি ব্যথা হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার প্রশ্নে আমি জানি কি উত্তর দেবে, কেননা পরিশ্রম করার পর সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আপা উত্তরও তাই দিল। অনেকক্ষণ কাজ করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শরীরে ব্যথা হয় কি? পাকা ডাক্তারের মতো প্রশ্ন করে যেতে লাগলাম। না, হালকা হয় বোধ হয়। বাম পাশে না ডান পাশে? মাঝে মাঝে হয় বাম পাশে। এর আগে কোনো চিকিৎসা নিয়েছেন আপা? না, আমি এর আগে কোনো চিকিৎসা নেইনি। কারণ বাড়ির নানান কাজে আমার সারাক্ষণ পড়ে থাকতে হয়। আর তাই সুযোগ পেলাম কোথায় ডাক্তারের কাছে যাওয়ার। আপা তুমি চিন্তা করো না, আমি ডাক্তারি পড়ালেখা করেছি। আমি প্রতিদিন একটা প্রাইভেট ক্লিনিকে রোগী দেখি। তারপর বোন বলল, তুই এত বড় ডাক্তার হয়ে গেছিস, সেটা তো আমি জানতাম না। আজ জানলাম। আমি বোনকে বললাম, তোমার যত সমস্যা আছে আমার কাছে বলো, আমি সমাধান করব। তোমার কি শুধু মাথা ব্যথা? তুমি তো মিথ্যা কথা বলছেন আমার সাথে। আপনার তো হাঁটুতেও ব্যথা হয়। হ্যাঁ হয়। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আসেন তো বসেন এখানে। আমি তাকে বললাম, নিঃশ্বাস নিন তো জোরে। আপা নিঃশ্বাস নিতে লাগল। আমি বললাম, আপা আপনার হাঁটুতে ব্যথা কতদিন ধরে? আপু বলল, অনেকদিন ধরে হাঁটুতে ব্যথা। আমি বললাম, আপা আমি আপনাকে একটা মালিশ দিব, সেই মালিশ যদি হাঁটুতে ব্যবহার করেন তাহলে ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে। আপা বলল, দেখ ভাই, আমি কোনো কাজকাম ঠিকমতো করতে পারি না। একটু বাড়ির কাজ করলেই আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়, আবার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি আপাকে বললাম, আপা আপনি চাইলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে ভাই? আপা আপনি শুধু আমি যা বলবো তাই করবেন, তাহলেই আপনার শরীর থেকে সমস্ত ব্যথা সরে যাবে। আপনি আগের মতো ভালো করে ঘরের সমস্ত কাজ করতে পারবেন, আর আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। আমি ভাইয়ের কথা শুনে অনেকটা সাহস পেলাম। আমার পাশে এত বড় ডাক্তার থাকতে আমি তাকে কি হাতছাড়া করতে পারি? আমি বললাম, ভাই আমার এখন কি করতে হবে সেটা বল। আমি বললাম, আপনার হাঁটুর জয়েন্টে যে ব্যথা সেটা সরাতে গেলে আমি একটা ঔষধ দিব, সেটা দিয়ে প্রতিদিন ভালো করে মালিশ করতে হবে, তাহলেই ব্যথা সরে যাবে। আমি বললাম, তাহলে ভাই দাও সেই ঔষধ, আমি মালিশ করে নিব। ভাই বলল, তুমি নিজে নিজে তা পারবে না। আমি একদিন দেখিয়ে দিব, তারপর অন্য কাউকে দিয়ে মালিশটা করালেই ব্যথা কমে যাবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি ওষুধটা দিয়ে মালিশ করে দেখিয়ে দাও, আমি পরে বুঝে নিব। আমি মনে মনে ভাবলাম, আপা এইমাত্র লাইনে আসছে। আসলে আপার সত্যি সত্যি হাঁটুতে ব্যথা ছিল। আমি বললাম, আপু আজ তোমার বাড়িতে রাতে কে কে থাকবে? আপা বলল, কে আর থাকবে, আমি আমার ছেলে, আর কেউ তো নাই। আমি বললাম, তাহলে আপা আপনি আজ একা রুমে ঘুমাবেন? আপা বলল, কেন? আমি বললাম, আপনার জন্য আমি মালিশ নিয়ে আসবো তাই। ও তাই, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি।
আমি আপাকে বললাম, আপা আমি ফার্মেসি থেকে আপনার জন্য মালিশটা কিনে নিয়ে আসছি। আপা বলল, তুমি আমার জন্য এত কিছু করছো। আমি বললাম, ভাই তার বোনের জন্য এইটুকু করতে পারবে না। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এতদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। আমি বাজার থেকে আপার বাসায় আসলাম। আপা বলল, তোমার জন্য আজ ভালো কিছু রান্না করেছি, আসো খেয়ে নাও। তারপর রাতের খাবার খেয়ে আমি বললাম, আপা তুমি এবার রুমে যাও, আমি আসছি। আপা তার রুমে গেল। আমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর আপাকে বললাম, আপা আমি এবার তোমার চিকিৎসা শুরু করতে পারি। আপা বলল, না আমি তোমার লক্ষণ বুঝতে পেরেছি। আমি এইমাত্র চাচা আমার কাছে ফোন দিছিল। আমি চাচাকে বললাম, তোমার ছেলে নাকি ডাক্তার হয়ে গেছে। চাচা বলল, আরে কি বলো, ও তো মেট্রিক পাশ করেনি, তাহলে ও কি করে ডাক্তার হবে? ওর এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমি বললাম, আপা আসলে আমি। চুপ, তুই আর একটা কথাও বলবি না। তোর মতো মিথ্যাবাদীকে আমি কিছুইতে পছন্দ করি না। তুই এখন বের হয়ে যা। আমি তোকে অনেক বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আমার সাথে। ভাবতেই পারছি না। চলে যা আমার ঘর থেকে, তোর এই মুখ আর আমি দেখতে চাই না। আমি বাধ্য হয়ে আপার রুম থেকে বের হয়ে চলে আসলাম। আমার স্বপ্ন আর পূরণ হলো না। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি যখন ভাবির রুমে গেলাম, যখন আমি প্রস্তুত হচ্ছিলাম, তখন কাজের মেয়ে দেখে ফেলে। ওর বয়স বেশি না, 14-15 হবে। তারপর কাজের মেয়ে বলল, আমি সাহেব বাড়িতে আসলে সব বলে দিব। আমি বললাম, তুই কি চাস তোকে সব দিব, তারপরও তুই আমাদের গোপন কথা বলবি না? কাজের মেয়ে তখন বলল, আমি চাই আমার সাথে এক রাত। বাকিটা গল্পতেই শোনাচ্ছি। আমি 22 বছরের যুবক, একটা ঔষধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করতাম। চাকরির কারণে আমাকে সবসময় ডাক্তারদের ভিজিট করতে হতো। একদিন বড় শহরের এক নামকরা হার্টের ডাক্তারের চেম্বারে গেলাম তাকে ভিজিট করতে। ডাক্তার এক রোগীকে দেখতে ছিল, আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম। আমি বসে ডাক্তারের সহযোগীর সাথে গল্প করতে লাগলাম। তখন প্রায় রাত 9টা বাজে। এমন সময় এক সুন্দরী মহিলার সাথে একটা 16 বছরের মেয়েকে নিয়ে ঢুকতে দেখতে পেলাম। পরে জানতে পারলাম মেয়েটি মহিলার কাজের মেয়ে। মহিলার বয়স 25 হবে। দেখতে অনেক লম্বা আর অনেক সুন্দরী, যে কোনো ছেলে দেখলে তার প্রতি দুর্বল হয়ে পড়বে। আমি তার দিকে চেয়ে রইলাম। সে একটা হাতা কাটা চিকেন কাপড়ের জামা পরেছে। মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ডাক্তার দেখাবো, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই। ডাক্তারের সহযোগী ফাইল চেক করে বলল, আপনাকে 3 দিন পরে আসতে হবে, এর আগে সম্ভব না। মহিলা বলল, না ভাই প্লিজ, আমাকে কালকে ব্যবস্থা করে দিন। কিন্তু সহযোগী বলছে, না ম্যাডাম, কালকে কোনোভাবে সম্ভব না। এবার মহিলা কাউন্টারের সামনে এসে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিয়ে বলল, আপনি একটু চেষ্টা করে দেখেন না। আমি তার দিকে চেয়ে রইলাম। আমি ভাবলাম এর সাথে খাতির হলে মনে হয় কিছু লাভ হবে। আমি বললাম, আপনি একটু বসেন, ডাক্তার ফ্রি হলে আমি আলাপ করে দেখছি। কিছুক্ষণ পর ডাক্তার ফ্রি হলে আমি তার রুমে গিয়ে বললাম, আমার এক পরিচিত রোগী আছে, আপনাকে কাল একটু সময় দিতে হবে। যেহেতু ডাক্তারদের আমরা অনেক সুযোগ সুবিধা দেই, তাই সে তার সহযোগীকে ঢেকে সব চেক করে আমাকে বলল, কালকে সকাল 10টায় আমি সময় দিতে পারবো। আমি এসে মহিলাকে বললাম, সকাল 10টায় সে আসতে পারবে কিনা। সে রাজি হলো এবং আমাকে অনেক ধন্যবাদ দিল। আমিও তার সাথে চেম্বার থেকে বের হয়ে এলাম। তাকে বললাম, ডাক্তার সাহেবকে বলেছি আপনি আমার পরিচিত, তাই সে রাজি হয়েছে। সে বলল, তাহলে কালকে আমার জন্য আপনাকে আবার আসতে হবে। আমি বললাম, এতে কোনো সমস্যা নেই, আপনার মতো সুন্দরী মহিলাকে সাহায্য করতে পেরে ভাল লাগছে। তার চেহারায় একটা হাসি দেখলাম। আমি বললাম, আমার নাম হামিদ। সে বলল, তার নাম রুবিনা। সে বিবাহিত, তার স্বামী সিঙ্গাপুর থাকে, সেও 15 দিনের ভিতর সেখানে চলে যাবে। সবকিছু রেডি হয়ে গেছে। এখানে সে আর তার শ্বশুর শাশুড়ি থাকে। আমরা আলাপ করতে করতে হাঁটতে লাগলাম। সে বলল, আমার বাসায় চলেন, এক কাপ চা খেয়ে আসবেন। আমি বললাম, আর একদিন যাব।
কিন্তু রুবিনা অনেক অনুরোধ করল, এরপর আমি রাজি হলাম। তারা দুজন একটা রিকশায় উঠল, আমি আমার হোন্ডা নিয়ে তাদের পিছু পিছু গেলাম। তাদের বাসায় যে তার শ্বশুর শাশুড়ির সাথে আমার আলাপ করিয়ে দিল। তারা আমাকে অনেক ধন্যবাদ দিল তাদের বুকে সাহায্য করার জন্য। এরপর আমাকে চা দিল। আমি চা খেয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হলাম। তখন রুবিনা বলল, হামিদ, যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব। আমি বললাম, আমাকে আপনি না বলে তুমি করে বলবেন। আমি বয়সে আপনার ছোট হব, আর আপনি কিছু মনে না করলে আপনাকে ভাবি বলে থাকতে পারি। রুবিনা রাজি হল। এরপর বলল, হামিদ, কালকে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের বাড়ি যাবে, তাই কাজের মেয়েটা বাসায় রেখে আমাকে যেতে হবে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে সকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি বললাম, ঠিক আছে, আমি সকাল 10টার সময় চলে আসব। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি খুশি মনে বাসায় ফিরে আসলাম। আসলে এখানে এত স্মার্ট মেয়েরা থাকতে পারে আমার কল্পনা ছিল না। আমি সবসময় তা ফলো করে বেড়াই। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রুবিনা ভাবির কথা ভেবে শান্ত হলাম, আর কালকে সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে রুবিনা ভাবির বাসায় চলে গেলাম। গিয়ে দেখলাম রুবিনা ভাবি রেডি, আর তার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। আমি আমার হোন্ডার পিছে রুবিনা ভাবিকে নিয়ে চললাম। তারপর বাসার সামনে হাজির হলাম। আমি একটু লজ্জা পেলাম, জানি না রুবিনা ভাবি কি ভাবছে আমার সম্পর্কে। আমার কেন জানি মনে হল রুবিনা ভাবি ইচ্ছাকৃতভাবে আমার মোটরসাইকেলে উঠছে। এভাবে চলতে চলতে প্রায় আধা ঘন্টা লেগেছিল। ডাক্তার সাহেব তখনও আসে নাই, তাই ভাবি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগল। আমিও ভাবির সাথে একটু দূরে বসে গল্প করতে লাগলাম। আমি বারবার ভাবির দিকে তাকাচ্ছিলাম। ভাবি ব্যাপারটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগল। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে ভাবিকে দেখল। ডাক্তারের কাজ শেষ হলে আমি আবার ভাবিকে হোন্ডায় চড়িয়ে বাসায় নিয়ে গেলাম। বাসার কাছাকাছি আসতেই রুবিনা ভাবি আমার হোন্ডা থেকে নেমে পড়ল। বাসায় এসে দেখলাম তার শ্বশুর শাশুড়ি চলে গেছে। কাজের মেয়ে একা বাসায়। ভাবি আমাকে বসতে বলে কাজের মেয়েকে নিয়ে ভিতরে গেল। একটু পর ভাবি বলল, আমার ল্যাপটপ কালকে রাতে হঠাৎ হ্যাং হয়ে আছে। তুমি কি দেখবে, কি সমস্যা? আমি বললাম, ঠিক আছে ভাবি, কোথায় নিয়ে আসেন? রুবিনা ভাবি বলল, আমার বেডরুমে আছে, তুমি আস। আমাকে বেডরুমে নিয়ে তার ল্যাপটপ দিয়ে বলল, তুমি দেখ, আমি একটু কাজ করে আসছি। কাজের মেয়েকে বলল আমাকে চা দিতে। আমি ল্যাপটপ নিয়ে স্ক্যান করে ভাইরাস মুক্ত করে দিলাম। তারপর রিস্টার্ট করে দেখলাম ঠিক মতো কাজ করছে। আমি তখনও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি। প্রায় 10 মিনিট পর রুবিনা ভাবি আসল। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তারপর রুবিনা ভাবি আসলো। আমি হাঁ করে তাকে দেখতে লাগলাম। ভাবি বলল, এমন করে কি দেখছো? সে বলল, আমি তোমার মাঝে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো দেখিনি। ভাবি আমার অবস্থা বুঝে হাসতে লাগল। একটু পর কাজের মেয়ে আমাদের চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করলাম। রুবিনা ভাবি অনবরত হাসতে লাগল। আমি ল্যাপটপ ঠিক করে ভাবিকে দেখানোর জন্য একটা মুভি চালু করলাম, আর সাথে সাথে একটা বাজে ছবি চালু হলো। আমি কি করব বুঝতে না পেরে ভাবির দিকে তাকালাম। রুবিনা ভাবি হাসতে লাগল। হাসতে হাসতে বলল, দেখ হামিদ, আমি প্রায় 1 বছর হলো একা একা থাকি। আমারও তো কিছু পেতে ইচ্ছে করে। কালকে তোমাকে ডাক্তারের চেম্বারে দেখে আমার ভিতরে কেমন জানি করছে। তোমাকে নিয়ে আমার মনের ভিতর একটা আশা জাগলো। আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম। রুবিনা ভাবি হেসে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। রুবিনা ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো। এমন সময় হঠাৎ করেই দরজার বাহির থেকে 16 বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল। আমি মনে মনে বললাম, আসার আর সময় পেলি না। রুবিনা ভাবিকে কাজের মেয়ে বলল, আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন? রুবিনা ভাবি বলল, আমি যা খুশি তাই করছি। তোর তো সাহস কম না, আমি এখানে কি করছি তাই তুই জিজ্ঞেস করলি আমারে? কাজের মেয়ে বলল, ম্যাডাম, আমি তো খারাপ কিছু বলি নাই। ম্যাডাম বলল, তুই এখন যা, তোর রুমে গিয়ে ঘুমা। কাজের মেয়ে তখন বলল, ঠিক আছে ম্যাডাম, আমি যাব, কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না। সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দিব। কাজের মেয়ের মুখে এইসব কথা শুনে আমার মেজাজটা এত খারাপ হলো। আমি বললাম, এই ছোট লোক, আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবে?
ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন। বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে? আমি বললাম, তুই কাল থেকে এই বাসায় আসবি না। আমি তোর চেহারা দেখতে চাই না। তুই দিন দিন বড় পাকামি করছিস। ঠিক আছে ম্যাডাম, আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই। তবে ম্যাডাম, আপনি মনে রাখেন আজকের দিনের কথা। আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না, আর বলেও দিব। আমি কাজের মেয়েকে বললাম, এইগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না। কাজের মেয়েটি তখন বলল, বিশ্বাস কিভাবে করাতে হয় তা আমার জানা আছে। কাজের মেয়েটি তখন বলল, আমার মোবাইলে সব রেকর্ড করা আছে। একটা অচেনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা আজ বাচ্চা ছেলেও বুঝবে। কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে আমি জানতাম না। আর তাছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে। আমি এখন কি করবা বুঝতেছি না। তখন হামিদ বলল, ঝগড়া করে কোনো সমাধান হবে না, আরও মানসম্মান যাবে, আর তাই আমি এর সমাধান করছি। ভাবি, আপনি কোনো কথা বলবেন না? আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে? কাজের মেয়েটি বলল, আমি কিছু চাই না, আমার টাকা পয়সার কোনো লোভ নেই। আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে, আমাদের কথা কাউকে বলবে না? কাজের মেয়েটি বলল, একটা জিনিস আছে, যদি দেন তাহলে আমি কাউকে বলবো না। আমি বললাম, এই তো কাজের মেয়েটি অনেক লক্ষ্মী আছে, ঠিক আছে বলো তোমার কি জিনিস চাই। কাজের মেয়েটি তখন বলল, আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তা চাই। কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। আরে বলে কি? আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম, এর আগে কি তুমি এরকম হয়েছে তোমার সাথে? কাজের মেয়েটি বলল, না হয়নি, আমি আজ চাই। আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম, দেখো তুমি এখনো বাচ্চা মেয়ে। আচ্ছা তুমি নিজেই বলো, এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে? কাজের মেয়েটি বলল, আমার পাশের বাড়ির বান্ধবী, সে আমার থেকে 3 বছরের ছোট, তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না। আমি কাজের মেয়ের প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে। আমি তখন কাজের মেয়েটিকে দমক দিয়ে বললাম, তুমি যে এসব বলছো তোমার কি ভয় করছে না? ভয় করবে কেন, আজকাল তো এসব বিষয় পানিভাত। আরে বলে কি? আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দিবে তাই তো? যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব। এতে আপনারও সমস্যা হবে আর ম্যাডামেরও সমস্যা হবে। আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না, আর তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম। রুবিনা ভাবি বলল, আপনি কি বলছেন এসব? ও কি পারবে আপনার সাথে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি বললাম, দেখো, ওর মুখ চাপা দিয়ে কথা ডেকে রাখার জন্য এছাড়া আর আমাদের উপায় নাই। সে পারুক আর না পারুক সেটা তার বিষয়, আমি চেষ্টা করে তো দেখতে পারি। রুবিনা, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন, পরের সমস্যা হলে আপনি বুঝবেন। সেই চিন্তা তোমার করতে হবে না, আমি সব সামলে নিব। আমি তখন কাজের মেয়েটিকে বললাম, কোথায় যেতে হবে বলো। কাজের মেয়েটি বলল, এই বাসায় আরও একটি রুম আছে, যে রুমে আমি রাতে একা থাকি সেই রুমে। কোথায় সেই রুম? কাজের মেয়েটি বলল, আসুন আমার সাথে। আমি কাজের মেয়ের পিছু পিছু গেলাম। তারপর সে একটা ছোট্ট রুমে থাকে, সেই রুমে আমাকে নিয়ে গেল। আর রুবিনা ভাবি বলল, আপনি যান, চিন্তা কইরেন না, আমি আছি বারান্দায়। আমি রুবিনা ভাবিকে বললাম, ঠিক আছে আপনি বারান্দায় থাকেন। তারপর কাজের মেয়ের রুমে ঢুকলাম। কাজের মেয়ে বলল, আপনি অনেক সুন্দর দেখতে। আমি বললাম, তাই? কাজের মেয়েটি তখন দরজাটা লক করে দিল। আমি হামিদকে বললাম, দেখুন আমি দরজাটা নক করে ঠিক করিনি। সে বলল, উত্তম কাজ করেছ। কাজের মেয়েটি তখন বলল, আপনার সাথে হওয়ার আগে আপনি আমার হাতের তৈরি করা চা খাবেন না? সে বলল, চা খেলে মোট ভালো থাকে, তুমি চা বানালে আমি অনেক খুশি, আর চাটা খেয়ে নিলে ভালোই হবে। আমি হামিদের জন্য চা বানালাম। আমি হামিদকে চা হাতে তুলে দিলাম। হামিদ বলল, তুমি চা খাবে না? আমি বললাম, আমি চা খাই না। আপনি খান, আমার চায়ের প্রশংসা সবাই করে, আপনিও করবেন আশা করি। তারপর আমি চা খেতে শুরু করলাম, আর কাজের মেয়েটি আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি চা খেতেই আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। আমি ভাবছি হয়তো গরম চা এমনি হতে পারে। কাজের মেয়েটির হাতে আরও একটি চা দেখতে পেলাম, আর সেই চা ম্যাডামকে দিয়ে আসলো। কাজের মেয়েটি যখন চা নিয়ে ঘর থেকে বাহির হলো তখন আমি বুকের জ্বালা পুরায় ছটফট করতেছিলাম। ম্যাডামের কাছে চা নিয়ে যেতেই বলল, হয়েছে তোর কাজ? আমি বললাম, না ম্যাডাম, এখনো শুরু করিনি।
আমি বললাম দে চা দিয়ে তাড়াতাড়ি যা। এইদিকে ম্যাডাম চা খেতে শুরু করলো। আমি আমার রুমে গিয়ে দেখি হামিদ চা খেয়ে মরে পড়ে আছে। আমি এটাই চেয়েছিলাম। আমি কাউকে খারাপ কাজ করতে দিতে পারিনি। যে কাজ আল্লাহ পছন্দ করে না, আমি সেই কাজ করার আগেই আমি দুজনকেই শেষ করে দিয়েছি। আমার মনের ভিতর খারাপ উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল এই দুই শয়তানকে শেষ করার। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার বয়স মাত্র 16 বছর। বয়স কম হলে কি হবে, আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। পাড়ার ছেলেরা আমায় দেখে বাজে কথা বলতো। একদিন আমার মা নানা অসুস্থ হওয়াতে নানার বাড়ি চলে গেল। বাড়িতে শুধু আমি আর আমার আব্বু। আব্বু বলল, আজ রাতে তোর রুমে একা ঘুমাতে হবে না, তুই আমার রুমে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে বাবা। তারপর রাতে খিচুড়ির সাথে ওষুধ মিশিয়ে আমায় খাওয়ালো। তারপর আমার সাথে বাবা সারা রাত ধরে। আমি ভাবতেই পারছি না নিজের বাবা আমার সাথে। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার নাম শিউলি, বয়স 16 বছর, ক্লাস 10-এ পড়ি। আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে। আমার একটা ছোট ভাইও আছে, ওর বয়স 4 বছর। আমার আম্মু আমার আব্বুর 3 নম্বর স্ত্রী। আমার আব্বুর আগের 2 স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা আলাদা থাকে। আব্বুর প্রথম স্ত্রীর 4টা ছেলে আর দ্বিতীয় স্ত্রীর 2টি। সকলেই আমার থেকে বয়সে বড়। আব্বু প্রতি সপ্তাহে 2 দিন করে আমাদের বাড়িতে থাকেন। সপ্তাহের বাকি দিনগুলো ওনাকে ওনার অন্যদের বাড়িতে থাকতে হয়। ওনার খুব বড় কাপড়ের বিজনেস আছে। আমার বয়স 16 বছর হলেও এই বয়সেই আমার দেখতে অনেক লম্বা। গায়ের রংটাও ফর্সা। যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে ভাবি আমি এত সুন্দর। একদিন আমার আম্মুর আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ওর বাড়ি থেকে সকালে ফোন করে জানানো হলো। খবর শুনেই আম্মু আমার ছোট ভাইকে নিয়ে তড়িঘড়ি করে তাকে দেখতে নার্সিংহোম বেরিয়ে গেলেন। আমি বাড়িতে একলা রইলাম। আম্মু দুপুরের দিকে আমাকে ফোন করে বললেন যে ওর আব্বুর অবস্থা খুব খারাপ, তাই আম্মু আগামী 2-3 দিন হয়তো বাড়িতে ফিরতে পারবেন না। ওকে ওর আব্বুর বাড়িতে থাকতে হবে আর প্রতিদিন নার্সিংহোম ঘর করতে হবে। আম্মু আমাকে আরো বললেন যে একটু আগেই তোর আব্বুর সাথে ফোনে কথা হয়েছে। তোর আব্বু কথা দিয়েছে যে আগামী 2-3 দিন ও রাতে বাড়ি ফিরে আসবে। তোর কোনো চিন্তা নেই, তোকে রাতে একা থাকতে হবে না। তবে রান্না বান্নার ব্যবস্থা তোকেই করতে হবে। সকালে তোর আব্বুর জন্য খাবার আর দুপুরের টিফিনটাও তোকে বানিয়ে দিতে হবে। যদি বাজার দোকানের দরকার হয় তাহলে তোর আব্বুকে বলবি, তোর আব্বু ব্যবসায় যাবার আগে তোকে দরকার মতো বাজার দোকান করে দেবে। আম্মু জানতেন যে আমি যেটুকু রান্না বান্না জানি তাতে 2-3 দিন কাজ চালিয়ে নিতে পারবো। রাতে আব্বু ব্যবাস থেকে ফেরার পর আমি আব্বুকে বললাম, আব্বু তোমাকে চা করে দেব। আব্বু বলল, তুই পারবি তো গ্যাস জ্বালিয়ে চা করতে? আমি হেসে বললাম, আমি এখন একটু একটু করে রান্না বান্না করা শুরু করেছি, কোনো অসুবিধা হবে না। আব্বু বলল, অসুবিধে হলে বলিস, তাহলে হোটেল থেকে খাবার এনে নেব। আমি আব্বুকে নিরস্ত করে বললাম, তার কোনো দরকার নেই, আমি সব পারব। আব্বু খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকলো আর আমি রান্নাঘরে চা করতে ঢুকলাম। আম্মু থাকলে আম্মুই আব্বুর জন্য চা করে। চা করতে গিয়ে মনে হলো আব্বু চায়ে কতটা চিনি খায় তা তো আমি জানি না। আমি তাই আব্বুর কাছে চামচ চিনি দেব সেটা জানতে বাথরুমের দিকে গেলাম। গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা। আব্বু কি যেন একটা করছে লুকিয়ে লুকিয়ে। আর একটু কাছে গিয়ে যা দেখালাম তাতে আমার চোখ চানাবড়া হয়ে গিয়েছে। দেখি আব্বু আমার জামাকাপড়টা ধুয়ে দিচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি আমার জামাকাপড় ধুয়ে দিচ্ছে কেন? আমি ধুতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমি হতবাক হয়ে গেলাম আব্বুর কাণ্ড দেখে। সরল মনে আব্বুকে ডেকে বললাম, আব্বু কি করছো কি তুমি? ওগুলো আমিও কাচতে পারবো তো? আব্বু বলল, ওগুলো থেকে তো ঘামের গন্ধ বের হচ্ছে। আব্বু প্রথমটায় কেমন যেন একটু থতমত খেয়ে গেল। আমি যে হঠাৎ এখানে চলে আসতে পারি তা হয়তো ভাবেনি। কিন্তু আব্বু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে একটু সামলে নিল।
আমি তো আব্বুকে কোনোদিন দেখিনি আমার কাপড় ধুয়ে দিতে। আজ কেন আব্বু কাপড় ধুয়ে দিচ্ছে? আমি ভাবলাম আম্মু হয়তো বাড়িতে নেই তাই। আমার হাতের চা খেয়ে আব্বু খুব খুশি হলো। আমরা একসাথে টিভি দেখতে বসলাম। টিভিতে একটা সিনেমা চলছিল। সিনেমাতে হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, আর সেটা দেখে আমার ভয় করতে শুরু করলো। আর আমি ভূতকে খুব ভয় পাই। আব্বু আমার ভয় দেখে নিজের আব্বুকে নিজেরই কেমন যেন অচেনা বলে মনে হতে লাগলো। যে আব্বু আমাকে কষ্ট করে বড় করেছে, যে আব্বুর কাছে এটা ওটা বায়না করেছি, দুষ্টুমি করলে বা পড়াশোনায় ফাঁকি দিলে, যে আব্বুর ধমক খেয়ে অভিমানে কান্নাকাটি করেছি, শরীর খারাপ হলে যে আব্বু আমার পাশে সারারাত ঘুমিয়ে থেকেছি, সেই আব্বুকে আজ হঠাৎ কেমন যেন অচেনা একটা বাইরের লোক বলে মনে হচ্ছিল। আব্বুকে আজ আমি অন্যরকম দেখতে পেলাম। ঝট করে উঠে পড়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। আব্বুকে বললাম, আব্বু আমি একটু রান্নাঘরে যাচ্ছি, আমাকে রাতের খাবার গরম করতে হবে। আমি আব্বুকে দেখলাম আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসছে। আব্বুকে বললাম, তোমার আসার তো দরকার ছিল না। তারপর রাতে আমি আর আব্বু একসাথে খাবার টেবিলে খেতে বসলাম। দেখি আব্বু খেতে বসেও এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাচ্ছে। জীবনে কোনোদিন আব্বুকে আমার দিকে এরকমভাবে তাকাতে দেখিনি আমি। আব্বু হঠাৎ আমাকে জিজ্ঞেস বলল, তোর আম্মু কি পরশু ফিরবে? আমি বললাম, জানি না, তবে আম্মু আজ ফিরতে পারবে না সেটা বলেই গেছে। শিউলি, আজ রাতে তুমি আমার রুমে ঘুমাবে। আমি বললাম, কেন? আমি তো আমার ঘরে সব বলে বিছানা করে রেখেছি। আব্বু বলল, আজকে তো তোমার আম্মু নেই, আলাদা আলাদা শুয়ে কি হবে? আর তাছাড়া আমি তোমাকে একা একা রুমে ঘুমাতে দিতে পারি না। আমি বিশেষ না ভেবে মাথা নেড়ে সম্মতি দিলাম। রাতে আমি আম্মুর শোবার ঘরে গিয়ে খাটে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। আব্বু তখন বাথরুমে। আব্বু বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আব্বু লাইট নিভিয়ে দিল। আমি বললাম, আব্বু নাইট বাল্বটা জ্বালাও না। আব্বু বলল, না থাক, আজ অন্ধকারই ভাল লাগছে। লাইট পুরোপুরি নিভে যেতে ঘরে অন্ধকার ছেয়ে এল আর আমি ঘুমিয়ে পড়লাম। আধ ঘন্টা পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি লক্ষ্য করলাম আব্বু ঘুমায়নি। আব্বু এখনো জেগে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এখনো ঘুমাওনি কেন? আব্বু তখন বলল, আমার ঘুম আসছে না মা। আব্বু বলল, তোর মায়ের কথা খুব মনে পড়ছে। আমি আব্বুকে বললাম, আব্বু একদিন হলো না আম্মু বাড়িতে নেই, আর তাতেই তুমি এত চিন্তিত হয়ে গেছো। আব্বুল বলল, মা আমি তোর মাকে অনেক ভালোবাসি। আমি আব্বুকে বললাম, শুধু আম্মুকে ভালোবাসো? আব্বু বলল, এই পরিবারের সবাইকেই ভালোবাসি, তবে তোকে একটু বেশি স্নেহ করি। জানো আব্বু, পাড়ার বদমাস ছেলেগুলো মাঝে মাঝে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কথা বলতেই আব্বু এরকম অদ্ভুত আচরণ করছিল, ঠিক বুঝতে পারছিলাম না। তাছাড়া আব্বু আমাকে এখন তুই তুই করে না বলে মাঝে মাঝেই তুমি তুমি করে কথা বলছিল। আব্বু আমাকে তুমি এরকম করো না, তুমি আমার বাবা। আর তুমি আমাকে তুই তুই করে না বলে তুমি তুমি করেই বা কথা বলছো কেন? তোমাকে খাইয়ে পরিয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি, অনেক টাকাও খরচ করেছি আমি তোমার পেছনে। আমি আজ তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবে মা? আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এভাবে বলছো কেন? আমি তোমার মেয়ে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি। আব্বু তখন খুশি হয়ে বলল, মা সত্যি আমার একটা ইচ্ছা ছিল, সেটা তুমি পূরণ করবে। বাবা তুমি কেন ভয় করছো? আর আমি তোমার মেয়ে, আমার কাছে কোনো কিছু লজ্জা পেলে চলবে। তুমি বলো আমার কাছে কি চাও? বাবা তখন বলল, আচ্ছা মা, আমি তোমার আম্মুর সাথে যা করি আমি তোমার সাথে তা করতে চাই, তুমি কি তাতে রাজি? আব্বু তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়ে, আমি কি বড় হয়ে গেছি যে আমি তোমার সকল কথা রাখতে পারবো? আমি তো এখনো অনেক কিছু বুঝি না। আমি আব্বুকে বললাম, আব্বু আমি তোমার মেয়ে, আর তুমি কি বলছো এসব? আমি এই কথা কিছুতেই রাখতে পারবো না। আব্বু তখন কেঁদে বলল, তুমি যখন ছোট ছিলে তখন তোমার শরীর খারাপ হলে কত রাত আমি না ঘুমিয়ে জেগে থেকেছি জান। তুমি কত বায়না করেছো আমার কাছে। তোমার সব ইচ্ছা, বিভিন্ন গিফট সহ আমি কষ্ট করে তোমার আবদার পূরণ করেছি। আজ তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাইছি, তা তুমি দিতে পারবা না মা। আমি বাবাকে বললাম, বাবা এটা সামান্য না, এটা কেউ দিতে পারবে না। আমি আমার মেয়েকে বললাম, তাহলে তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, মুখে মুখে না করে দিলে তুমি? আমি জানতাম না আমার মেয়ে এতটা পাষাণ হতে পারে।
আমি আমার বাবাকে বললাম, বাবা এটা কি করে সম্ভব তুমিই বলো। আর তোমার মতো বাবা আমি খুব কম দেখেছি। যেটা পারবো না সেই জিনিসের কথা কেন বললে বাবা? আমি বাবাকে তখন কান্না করতে দেখলাম, বাবা কাঁদছে। আমি বাবাকে বললাম, তুমি কেন কাঁদছো এইভাবে? ঠিক আছে তুমি যদি কান্না না থামাও তাহলে আমি কিন্তু তুমি আমায় যা বলছো সবকিছু আমি আম্মুর কাছে বলে দিব। আমি তখন বললাম, না মা এসব কি কাউকে বলা যায়? তুমি তোমার আম্মুকে কিছু বলো না। যদি তোমার আম্মুর কাছে আমার কথা বলো তাহলে তোমার আম্মু এ বাড়িতে আমায় জায়গা দিবে না। তাই তোমার আম্মুকে এসব বলতে যেও না। তুমি কি চাও এ বাড়ি থেকে আমি দূরে কোথাও চলে যাই? আমার মেয়ে শিউলি তখন বলল, তাহলে আব্বু তুমি আর কোনোদিন এসব কথা বলবে না। আমি বললাম, ঠিক আছে মা, বলবো না। তবে আমার একটা অন্য কথা আছে, সেটা রাখবে না মা? আমি আব্বুকে বললাম, আব্বু তোমার এইসব কথা ছাড়া আমি সব কথা তোমার রাখবো। আমি বললাম, লক্ষ্মী মেয়ে আমার, তাহলে তোমার আম্মু কাল আসবে না? তুমি আর আমি বাড়িতে কাল আমরা দুজন থাকব। তাহলে আমি তোমাকে কাল হোটেল থেকে খাবার নিয়ে আসবো তোমার জন্য। আমি বললাম, বাবা আমি তো রান্না করতে পারি, তাহলে হোটেল থেকে খাবার আনবে কেন? আমি বললাম, আম্মু তোমাকে আমি কষ্ট করতে দিব না তাই। আর তাছাড়া হোটেল থেকে খিচুড়ি খাই না অনেক দিন ধরে। তোমার তো খিচুড়ি অনেক প্রিয় তাই না মা? আমি বললাম, হুম আব্বু, হোটেলের খিচুড়ি আমার অনেক প্রিয় খাবার। তাহলে কাল আর রান্না করার দরকার নেই। আমি দুজনের জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসব। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি কাল আমার জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসবে। পরের দিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম। আর বাবা বাজারে চলে গেল। রাত 10টা হয়ে গেছে, বাবা এখনো বাজার থেকে ফিরছে না। আমি বাবাকে ফোন দিলাম, ফোনটাও রিসিভ হচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তা করতে করতে হঠাৎ দরজায় নক করলো। আমি দরজায় নক শুনে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাবা আমার জন্য খিচুড়ি নিয়ে হাজির। বাবা বলল, এই খিচুড়ি অনেক স্বাদের মা। আমি বাজারে গেলে মাঝে মাঝে খাই। আজ তোমার জন্য স্পেশাল খিচুড়ি নিয়ে আসলাম। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা একসাথে খাবো। আমি বললাম, ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। তুমি খিচুড়ি টেবিলে রেডি করো। বাবা টেবিলে বসলো, 2টা বাটি করে খিচুড়ি নিয়ে আসলো। বাবা বলল, হঠাৎ বল মা, আমার শরীরটা খারাপ লাগছে, আমি এখন কিছু খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমি বললাম, না বাবা, তোমার খেতে হবে, নইলে আমি খাবো না। বাবা বলল, মা আমি অনেক খুশি হলাম, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না হঠাৎ কেন জানি। আমি খেতে পারবো না মা, তুমি সবটুকু খিচুড়ি খেয়ে নাও। মা যদি পারো তাহলে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও। বাবার এই মক্কল আমি বুঝতে পারিনি। আসলে বন্ধুরা, বাবা কেন খিচুড়ি খেতে চাইলো না তা যদি তোমরা জানো তাহলে তোমাদের হুঁশ উড়ে যাবে। এই খিচুড়ি আমি খাবার পরে আমার কি হয়েছিল এবং বাবা আমার সাথে কি করছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর মধ্যেখানে একটা কথা বলতে চাই, আমি সবসময় তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি। তাই ভিডিওতে কষ্ট করে একটি লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, আমি সেই খিচুড়ি বাবার আদেশে খেয়ে নিলাম। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু খিচুড়িটা খাওয়ার পর হঠাৎ আমার মাথাটা যেন জিন জিন করছিল। আমার চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম। আমি বাবাকে বললাম, বাবা আমার জানি শরীরটা কেমন করতেছে, আমি ঘুমাবো। আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি বাবা। তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা। আমি মনে মনে বললাম, কাজ হয়ে গেছে। আমার মেয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। আর দরজাটা লক করতে ভুলে গেছে আমার মাম্মি। আমার মেয়ে তখন বিছানায় শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। আমি গভীর রাতের জন্য অপেক্ষা করতেছিলাম। রাত যখন 2টা বাজে তখন আমি আমার মেয়ের রুমে গেলাম। তারপর তার বিছানায় বসলাম। দেখলাম আমার মেয়ে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। আমার মেয়েকে চাঁদের চেয়েও সুন্দর লাগছিল। আমি আমার মনের অজান্তেই ভুল গিয়েছিলাম এটা আমার মেয়ে। আমি যখন আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম তখন দেখলাম মেয়ে আমার খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমার মাথায় মাথায় বারবার জানান দিচ্ছিল, আজ তোমার সুযোগ, আজ তোমার এই সুযোগ কখনো চেয়ে দিও না, কারণ এই সুযোগ তুমি আর পাবে না। আর তাই আজ তোমার সময়। আমার মাথায় এই চিন্তা ভর করল। হঠাৎ লক্ষ্য করলাম আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রইল। মাত্র দেখলাম ঘুমিয়ে আছে, হঠাৎ চোখ খোলা, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল।
আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে কিনা কি মনে করে এত রাতে তার রুমে আমি আমার মেয়েকে বললাম, মা তুমি মশারি টানাতে ভুলে গিয়েছ, কিন্তু তোমায় মশায় থেকে বাঁচাতে আমি মশারি টানিয়ে দিতে আসলাম। দেখি আমার মেয়ে কোনো কথা বলে না, আমার দিকে এক পলকে চেয়ে রইল। আমি বললাম, মা তুমি কথা বলছো না কেন? আমার আরও একটা জোরে ডাক দিলাম, মা তুমি কথা বলছো না কেন? আমি আমার মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখলাম সে নিঃশ্বাস নিচ্ছে না। আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়াতে নেই, আমার মেয়ে মারা গেছে। আমি চিৎকার করে কান্না করে বললাম, আমি একই করলাম, আমি আমার মেয়েকে নিজের দোষে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমি তো জানতাম না যে এই খিচুড়ি খেলে মেয়ে মারা যাবে। আমি ভেবেছিলাম ঘুমিয়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। এখন তো দেখি আমার মেয়ে মারা গেছে, আমার শাস্তি হওয়া উচিত। আমি এভাবে চিল্লাতে থাকি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার মাসি দেখতে খুব সুন্দরী ছিলেন। আমার মাসির বর তাকে তালাক দিয়ে দিল। মাসি তখন বিধবার মতো হয়ে গেলেন। মাসি তখন কলকাতায় আমার বাসাতেই থাকত। আমি মাসির রূপ দেখে কিছুতেই সহ্য করতে পারতাম না, আর তাই একদিন রাতে মাসিকে জোর করে। বাকিটা গল্পতেই বলা যাক। আমার বয়স তখন 14 বা 15 হবে। এমনি কলকাতাতে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না। সকাল আর দুপুর মিলিয়ে মোট 2টিই বাস ছিল সারাদিনে। খুব দুষ্ট ছিলাম বলেই দাদা বোর্ডিং এ ভর্তি করে দেন। দাদা তখন বিএস এর লেফটেন্যান্ট। বোর্ডিং এর ছুটিতে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো। মা সরকারি চাকরি করতেন, তাই সময় সুযোগ হতো না দেখেই হৃদিকাদির সাথেই আমাদের পাঠিয়ে দিতেন। পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত। রীতা মেসোর ছোট বোন, আমাদের থেকে বিশেষ বড় ছিল না, বছর 5 হবে। দেখতে যেমন মিষ্টি, গান তেমন গাইতে পারত। আনন্দে কেটে যেত আমাদের কৈশোর। মাসির নাম খুব আধুনিক ছিল। মার থেকে ছোট মাসি 10 বছরের ছোট ছিলেন। হৃদিকা নাম হলেও সবাই মাসিকে হৃদা করেই ডাকত। অনেক স্নেহ করতেন আমাদের, আর চূড়ান্ত রান্না ছিল হাতের। তাই আসলে ওনার হাতের মোরব্বা, কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত। যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত। মেসো ব্যবসায়ী ছিলেন। এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি, বাবার বদলি হয়। ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে। হৃদা করেই ডাকতাম। বিহার থেকে ফিরে এসে হৃদার সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়েই গেছিল। চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায়। আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল। বাবার বদলির 4 বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন। আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে। আস্তে আস্তে স্মৃতি হতে থাকে। স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যাই। মা বাবার বয়স হয়েছে, দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন। দাদার 2 ছেলে মেয়ে। দাদা তার পরিবার, মা বাবাকে নিয়ে খুব খুশি। আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল। বয়স 27, বিয়া করলেই করা যায়, কিন্তু বিয়ার দিকে তেমন টান ছিল না। দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম। ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হতো না। বছরে 1-2 বার করে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন। মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তা সম্ভব হতো না। মোবাইল বা ফোনের দৌলতে এখন কোনো দূরত্ব দূর ছিল না। রূপালীকে কে আমার ভালো লাগত, কিন্তু জীবনসঙ্গী হিসাবে ওকে ভাবিনি। মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আসতো রবিবারে, করেই আমার সময় কেটে যেত। রূপালীকে সেরকমই মেয়ে ছিল। ইংরেজি স্কুলে পড়ার দৌলতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়সে। রূপালীকে আমাকে বিয়া করবে বা আমাকে ভালোবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না। আর অফিসে আমার সাবঅর্ডিনেট। কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতেই থাকবে আর সেখানে বাড়ি কিনছে। দাদার 2 ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল। মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে। পেল্লাই একখানা বাড়ি কিনে দাদা দিল্লিবাসী হয়ে গেলেন। আগে মতো শাসন না করলেও সপ্তাহে 1 বার ফোনে লেকচার শুনতে হতো। তারাও আমার বিয়ার জন্য উঠে পড়ে লাগলেন।
আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশা ঢেকে গেল। যখন ঘর জামাই আসলো, ব্যক্তিগত শত্রুতার জেরে মেসোর বন্ধুরা তাকে ঠকিয়ে পথে বসিয়ে দিয়েছেন। সব থেকে আশ্চর্যের বিষয়, মেসো এই সব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেননি। হৃদাদির বিয়া হয়েছে বিহারেই, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না। তাই তারা মেসমশাইকে সাহায্য করতে অস্বীকার করে মেসোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করেও ধার শোধ করা যায়নি। এমন অবস্থায় মেসো আত্মহত্যার পথ বেছে নেন। চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন যন্ত্রণা প্রায়। তাদের একটি কন্যা সন্তান শ্রাবণী ক্লাস 10-এ, এরপরে মাত্র তাকে মেসো স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে। এখন হৃদিকা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বেশ খারাপ লাগলো। একটা মানুষকে কাছে দেখা এত ভালো লোক, কিন্তু ভাগ্যের কি পরিহাস, মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে। এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে, তুই তো অনেক ইনকাম করিস, তুই মাসিকে নিজের কাছে রাখ। অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে? তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে আর দীপা স্কুলের ছুটিতে আসবে থাকবে। মাসির আমরা ছাড়া কে আছে বল? মাসিকে একটা ভালো কাজ দেখে দে, মাসি তো বিয়ে পাস। মার আদেশে আমার বাসায় ফুর্তির দিনগুলো শেষ হতে চলেছে। রূপালীকে কে জানালাম যে আমাদের আড্ডার দিন শেষ। মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে। 35 শেষ করেছে সবে, কিন্তু এমন পুরা মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে আমাদের বাধে। ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা শুনে আমার মন গলে গেল। মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবে। এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোনে আসলো, সামনের বছরের টিউশন ফি করতে হবে। অনেক টাকাই নেই নেই করে খরচা হয়েছে। বাধ্য হয়েই সেভিংসের কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম। মাসির প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই। দাদা বাবারাই সব ব্যবস্থা করে মাসির কলকাতাতে জিনিসপত্র বিক্রি করিয়ে দিলেন। বোচকা বুচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন। আমার কারাফ দিন শুরু হলো। মাসিকে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নয়। ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম, এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল। সুন্দর মুখখানা মায়া জড়ানো। আমার মাসি এমনিতেই অনেক লম্বা, কিন্তু এখন লম্বা চুলের বিনুনি, ফর্সা সুন্দরী মুখে অসাধারণ একটা মায়া। এসব আগে কখনো দেখিনি, কিন্তু এখন মাসি সব সময় সামনেই থাকে, তাই চোখে পড়ে যায়। মাসি কখনো আমাকে সানি বা রাফি সব নামেই ডাকতেন। সকালে রান্না করে আমার রান্না খাইয়ে টিফিন ও দিয়ে দিতেন। সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি সব কিছু ভুলেই যেতাম। মাসির পাশে এইভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যা আমি চাইতাম না, ভালো লাগতো না। একরকম মাসির সংসার যেন আমি চালাছিলাম। 2 সপ্তাহ কেটে গেছে, মাসি এসেছে। মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করা লাটে উঠে গেল। রাহুল আমার এক কলিগ, সুযোগ পেল তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে রূপালীকে নিয়ে অনেক কিছু করা শুরু করলো। কাজ অফিস করতে করতে কেটে গেল 1 মাস। মনে মনে ভাবলাম 10টার পর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে, টিভি দেখে বা বই পড়ে। যদি বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে, ক্ষতি কি? আর মাসির ঘর পূর্বের বারান্দায়, আমি উত্তরে 2টো ঘর ছেড়ে থাকি। 2টো রান্নাঘর, 2টো বাথরুম। মাসির ঘর মাসির বাথরুমের সাথে। এইভাবে আর কতদিন চলবে? মাসি থাকাতে আমার বাজে নিশা বন্ধ হয়ে গেল। কারণ মাসির সামনে যদি মেয়েদের নিয়ে আড্ডা দেই তাহলে মাসি মাকে বলে দিবে। হয় মাসি আমার অসুবিধা বুঝতে পারত, নয় মাসি বুঝলেও নিরুপায় ছিল। অনেক ভেবে দেখলাম মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধে নিশ্চয়ই হবে, কিন্তু কোথায় কাজে পাঠাবো? মহাচিন্তা শেষমেশ আমার ব্যাংকের জিবিএমকে বলে মাসিকে আমার ব্যাংক, এই মাসিকে স্টাফ হিসাবে ঢুকিয়ে দিলাম। শর্ত একটাই, অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে, কারণ আমি ব্যাংক ম্যানেজার। যদি সবাই জানতে পারে হৃদিকা আমার মাসি, তাহলে আমার অনেক অসুবিধা হবে। তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ, আমি বস। যাই হোক, মাসি কাজে যোগ দেওয়াতে সত্যি স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম। আস্তে আস্তে আরও 1 মাস কেটে গেল। সিগারেট ঘরেই খেতাম। যেহেতু আমার টাকায় মাসির বাচ্চার পড়াশোনা চলত, সেই জন্য মাসির হাব ভাব পাল্টে যেতে লাগলো। এত বিনয় ভালো লাগতো না। এ যেন প্রভু ভৃত্যের মতো ব্যাপার স্যাপার। কেউ কাউকে কিছু না বললেও মাসির আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রয়োজনের আর চাহিদার কথাটুকু হতো।
এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না। ছুটির দিন ঘরে থাকতেই ইচ্ছা করত না। গাড়ি ছিল একদিন, তাই মাসিকে গাড়ির স্বাদ উপভোগ করার খাতিরে বললাম, এখানে গাড়ি চালানো শিখে নাও, আমার বাজারের জন্য অপেক্ষা করতে হবে না। মাসি মাথা নিচু করে বলল, কাল খোঁজ নেব। আমি বিরক্ত হয়ে বললাম, আরে খোঁজ নিতে হবে কেন? বিশুদা রয়েছে তো, সব শিখিয়ে পড়িয়ে দেবে। মাসি চুপ করে নিজের ঘরে চলে গেল। বিশুদাই আমার ড্রাইভার। সেদিন সোমবার রাতে ঘরেই বিরক্ত হয়ে পার্টি ডাকলাম। আমার বিশেষ বন্ধু অন্তু, অরুণ তার সহপাঠীদের সাথে ঋতিকা আর নীল। ঋতিকা তেমন একটা ভালো মেয়ে না, ওকে পছন্দ না হলেও অরুণ আমার ভালো বন্ধু, মানা করতে পারলাম না। নীল 1 মাস আমাদের ব্রাঞ্চে এসেছে। দারুণ সুন্দরী, কিন্তু কারো সাথে বেশি কথা বলতে চায় না সহজে। আমার বসার ঘরে সবাই বসে হাসি ঠাট্টা করছে। নীল আমার ডাকতেই এসেছে, না হলে ও সহজে কোনো পার্টিতে যায় না। আমরা কি করতে যাচ্ছি তা মাসি লুকিয়ে থেকে দেখতে লাগলো। মাসি বাড়িতে শাড়ি পরেই থাকেন, আর শাড়ি পরলে মাসিকে আরো সুন্দর দেখায়। মাসিকে দেখে অরুণ চমকে উঠল। ওদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হলো। মাসিকে অরুণ বলল, মাসি আজ আমাদের সাথে থাকুন। মাসি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বললাম, বাহ, তাহলে তো ভালোই হয়। তোমার বিরক্ত লাগলে তুমি তোমার ঘরে চলে যেতে পারো। মাসি বলল, না, আমার অসুবিধা নেই, তোমাদের যা ইচ্ছে কর। রাতে কি রান্না করব কিছু? আমার মনে মনে আনন্দ হলো। এই তোমার কি রাতে কেউ কিছু খাবে? আমার মাসি কিন্তু চরম রান্না করতে পারে। ঋতিকা আর অরুণ বাড়ি চলে যাবে। অরুণ অনেক জোর খাটানোর পর ও খেতে সম্মতি জানালো না। নীল বলল, যা খুশি চলবে। মাসি, আমার আর নীলর জন্য রান্না করো চিকেন আচারি আর পরোটা, আর রায়তা, চা কফি তাড়াতাড়ি দিয়ে যাও। মাসি সম্মতি জানানোর মতো ঘাড় নেড়ে রান্নাঘরে চলে গেল। আমরা গান ছেড়ে নাচতে শুরু করলাম। আমার খাওয়া হয়নি বললেও ভুল হবে, অরুণ আর ঋতিকা যাবার জন্য বায়না শুরু করে দিল। কফির প্রশংসা কে কি করেছিল সত্যি বলতে আমার মনে নেই। শেষমেশ অরুণ আর ঋতিকা বেরিয়ে গেল। বুঝতে আমার অসুবিধা হলো না, এবার আমি আর নীল রইলাম। আমি গল্প করা শুরু করলাম। নীল সরল সোজা, কিন্তু লোক বুঝে চলে। আমার হাই পোস্ট, তাই আমাকে সমীহ করলেও ওর মনে কি আছে বোঝা দেয়। তাই সাধারণভাবেই শুরু হলো কথাবার্তা। নীল কথা বলতে বলতে জানানো যে সে ব্যাঙ্গালোরে থেকে কলকাতায় এসেছে, শুধু বদলি নিয়েই নয়, তার বাবাও এসেছে বদলি হয়ে। এছাড়া পড়াশোনা ব্যাঙ্গালোরেই করেছে। আমি বিয়ার কথা জিজ্ঞাসা করতেই কূপ দিয়ে গেল নীল। কি বিয়া? আমারই লাইনের মনে হলো নীলকে। আচ্ছা, তুমি তোমার মাসিকে ডাকছো না কেন এখানে? মাসিকে এখানে ডাকলে বিষয়টা খারাপ মনে হবে। কিন্তু মনে শয়তানি বুদ্ধি জাগল, যদি মাসিকে এখানে বসাই তাহলে মাসি মা বাবাকে আমার জীবন যাত্রা নিয়ে কিছুই বলতে পারবে না, আর কোনোভাবে যদি নীল বা অন্য কাউকে এনে পারি তাহলে মাসির মুখ বন্ধ হয়ে যাবে। নীল বলল, মাসি, এখন আমরা যা খাবো তা আপনারও খেতে হবে। যদি খেতে না চান তাহলে কিন্তু আমরা ভেবে নিব আপনি আমাদের হিংসা করেন। মাসি বলল, কি খেতে হবে আগে শুনি তো। দেখছো না আমরা কি পান করছি? তোমার তা পান করতে হবে। মাসি মৃদু হেসে বলল, আমার তোমাদের মতো অভ্যাস নেই। আর এখন আর এসব কি মানায়? নীল না না করে বল, না, ওসব চলবে না, এই একটা খেতেই হবে বলে আরেকটা মাসির হাতে ধরিয়ে দিল। মাসি না করলেও গল্পের ছলে এদিক ওদিক করে পুরোটা শরবত খেয়ে ফেল নিশার ঘোরে। নীল প্রশ্ন করল, আচ্ছা রিদা মাসি, রাফি কেমন ছেলে? মাসি নীলকে বল, ওহ ভগবান, একরকম আমার মালিক। আমি জানি না, এমন ভাব করে বললাম। কেন মাসি এমন কথা বলছো? তুমি জানো না নীল, রাফি আমায় নতুন জীবন দিয়েছে। ওর ঋণের বোঝায় আমি ডুবে আছি, আর জানি না কোনোদিন ঋণ শোধ করতে পারব কিনা। নীল বলল, আচ্ছা, ও যে সিগারেট খাচ্ছে? মাসি ওই কথা উড়িয়ে দিয়ে বলল, এখনকার ছেলে মেয়েরা একটু আধটু খায়, ওহ একা থাকে বেচারা, কি বা করবে। মাসির কথা শুনে ভালো লাগলো। নীল আর মাসি বুঝতে দিলাম না টিভির এর উপর আমি সিগারেট রাখি তোয়ালে চাপা দিয়ে। মাসির সংকোচ কাটাতে ঘর থেকে সিগারেট নিয়ে বেরিয়ে গেলাম। নীল এবার শালীনতার মাত্র ছাড়িয়ে ফেল। তুমি আসতে ওর কত অসুবিধা, ওর মেয়ে বন্ধুরা এখানে আসতেই পারে না। বাইরে থেকে দাঁড়িয়ে বারান্দায় আমি সব কথা শুনছি। সত্যি মাসি আমাকে মানে না, আমার পয়সার জন্য এমন কথা বলছে বুঝতে হবে। না না, অসুবিধা কোথায়, ওর মেয়ে বন্ধু আসলে আসবে।
এখন ওর বিয়া করার কথা আমার জন্যই না, ওর কত কষ্ট। আমার জীবনে আর কি বা আছে? ওহ, আমার মেয়ের দায়িত্ব নিয়েছে, এটাই বড় কথা। তার জন্য আমি তো এমনিতেই ওর কাছে ঋণী। ও না থাকলে হয়তো আমার পথে বসতে হতো। আমি সত্যি সেইভাবে মাসি আমার সহানুভূতির নিচে চাপা পড়ে থাকতে দেখতে চাইনি। মাসি ঘরে আছে। আমিও ঘরে ঢুকলাম। মাসির কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। হয় আবোল তাবোল বকছে আর নীল মাসিকে মজার পাত্র বানাচ্ছে। মাসিকে দেখতে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। মাসিকে ছোটবেলায় দেখেছিলাম সুশ্রী মায়াময় মুখ। আমি ভাবলাম মাসিকে আমার যে করে হোক আমার কথায় রাজি করাতে হবে। আমি মাসিকে বললাম, ছোটবেলা থেকে তুমি আমার সব কথা রেখে আসছো। আমি তোমায় এখন একটা কথা বলতে চাই। আর সেই কথাটা আমার মাকে বলা যাবে না। আমি মাসিকে বললাম, মাসি আমি তোমার কাছে একটা জিনিস চাই। মাসি বলল, কি জিনিস? আমি বললাম, আমি চাই তুমি মেসোর সাথে রাতে যা করেছিলে আমি তোমায় তা করতে চাই। মাসি বলল, তুমি আমার যে উপকার করেছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি রাজি। তারপর মাসির সাথে এক সুখের রাজ্যে হারিয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।